নমস্কার, আমি দিয়া। খবর শুনছেন বাংলা সংবাদ চ্যানেল থেকে। জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা 40টি তাজা খবর। প্রতিদিনের সেরা খবরগুলি আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। পশ্চিমবঙ্গ দিবসে তারকেশ্বরে জনসভা, পরের দিন কলকাতায় যোগাভ্যাস। দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী মোদী। কলেজ স্ট্রিটে হকার উচ্ছেদ নিয়েও কোনো সিদ্ধান্ত হয়নি, গুজবে কান না দেওয়ার আবেদন পুর কমিশনার পুলিশেরও। উচ্চতর মেধাকে নিম্ন পদে নয়, উচ্চশিক্ষা গোপন করা নিয়ে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট। আমার কাছে এলে রেজিনগর থেকে বিধানসভায় পাঠাতে পারি, মমতাকে অফার হুমায়ুনের। শান্তি ও উন্নয়ন বুদ্ধ পিস অ্যাওয়ার্ডের মঞ্চে বার্তা মন্ত্রী দিলীপ ঘোষের। রাহুলের গদ্দারিতে ক্ষুব্ধ স্ট্যালিন, ইন্ডিয়া জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকের। দল থেকে আমাকে বোঝানো হয়েছিল, মমতাকে বড় নেত্রী বলেও রাখলেন ধোঁয়াশা, শুভেন্দুতেও মুগ্ধ জুন। অন্নপূর্ণা যোজনার টাকা কবে ঢুকবে অ্যাকাউন্টে, সময়সীমা জানিয়ে দিলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। মমতা অন্ধ ধৃতরাষ্ট্র, অভিষেকে এখনই গ্রেফতার করা উচিত, বিস্ফোরক হুমায়ুন কবির। রেখা নামের এক মহিলা পুলিশ কর্মকর্তা চলন্ত ট্রেনে প্রসব বেদনায় কাতর এক গর্ভবতী মহিলাকে সাহায্য করতে দেবদূতের মতো এগিয়ে এসেছিলেন। বিধানসভার সই বিতর্কে নয়া মোড়, আদালতে হাজিরা দিয়ে কি ফাঁস করলেন তৃণমূল বিধায়ক। নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে ম্যারাথন বৈঠক গৌতম আদানির, বাংলায় কি এবার লগ্নির ঢল। প্রতীক কেড়ে নিলেও মমতাই আসল দল, দরকারে গড়বেন নতুন পার্টি। ডায়মন্ড হারবার মডেল লাইব্রেরিতে বই উধাও, তাক জুড়ে পেটি পেটি মদ, সব সামনে আসতে যা ঘটল এলাকায়। পঞ্চায়েত স্তরে দুর্নীতি রুখতে বড় সড় রদবদল, বদলি হচ্ছেন 1100 কর্মী, দ্রুত নিয়োগ হবে 11,000 শূন্য পদে। সিলিন্ডার আসা বন্ধ হয়ে যাবে, 30শে জুনের মধ্যে গ্রাহকদের এই কাজ করতেই হবে। সাইয়ের 200 কোটির প্রকল্প আটকে দিয়েছিল তৃণমূল, মমতা অরূপকে কাঠগড়ায় তুলে বিস্ফোরক দিন্দা। একজন মানুষ আমায় সব থেকে বেশি অবাক করেছে, তৃণমূলের দুর্দশার মধ্যে ইঙ্গিতপূর্ণ পোস্ট বাবুলের। গাধার মুখে এন্টনির বিধায়ক সন্দীপনের ছবি লাগিয়ে ব্যাপক বিক্ষোভ, স্লোগান উঠল চোর চোর চোরটা স্বর্ণকমলের ছেলেটা। ফাইল কাণ্ডে তুমুল শোরগোল, সরকারি ফাইল হাতে দিদিমণি বেরোতেই ধরলেন বিজেপি নেতারা। এমবিএ পড়ুয়া ববিতা কোথায়, উত্তরাখণ্ডে ট্র্যাক করতে গিয়ে নিখোঁজ, 6 দিন কেটে গেলেও হদিশ নেই, আটক তরুণীর 2 বন্ধু। বিধাননগরও খোয়ালো তৃণমূল, মেয়র কৃষ্ণার ইস্তফা, রাজ্যে ক্ষমতা হারানোর পর থেকেই আর নিয়ন্ত্রণে ছিল না পুরসভা। কলাকুশলীদের উপর ডিম ইট বৃষ্টি, আমরা পাপিয়াদের লোক হুঙ্কার, তোলপাড় টলিউড। বিজেপির উচ্ছেদ অভিযান, ধ্বংস হকারদের জীবন জীবিকা, রাস্তায় সর্বহারারা। গ্রেফতার এবার রাজ্যের এই তৃণমূল নেতা, কোন অভিযোগে তাকে আদালতে নিয়ে গেল পুলিশ। আপনাদের কাছে একটা অনুরোধ রইল, আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের জন্য সঠিক, সংক্ষিপ্ত ও নিরপেক্ষ খবর পৌঁছে দিতে। আমাদের এই ছোট্ট চেষ্টাকে যদি আপনার ভালো লাগে তাহলে দয়া করে একটা লাইক দিয়ে পাশে থাকার বার্তা দিন। আপনার একটা লাইকই আমাদের আগামী দিনের অনুপ্রেরণা। এবার এক এক করে দেখে নিন বিস্তারিত খবর। বিধানসভা ভোটের কিছুদিন আগে ওই বোমা বিস্ফোরণের ঘটনায় একজনের মৃত্যু হয়েছিল এবং বেশ কয়েকজন আহত হয়েছিলেন। দক্ষিণ 24 পরগনার ক্যানিংয়ের জীবনতলা এলাকায় শওকতের বাড়িতে যান এনআইএর আধিকারিকেরা। শওকত সেই সময় বাড়িতে না থাকার ফলে তার পুত্র ইমরান মোল্লাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন তদন্তকারীরা। প্রাক্তন বিধায়কের স্ত্রী এবং কন্যাও সেখানে উপস্থিত ছিলেন। তাদেরকে সামনে রেখে তল্লাশি অভিযান চালায় তদন্তকারী সংস্থা। এনআইএ সূত্রে খবর, ভাঙড়ের দক্ষিণ বামুনিয়া এলাকায় বোমা বিস্ফোরণ কাণ্ডের তদন্তের সূত্রেই এই তল্লাশি অভিযান। বিধানসভা ভোটের কিছুদিন আগেই ওই বোমা বিস্ফোরণের ঘটনায় একজনের মৃত্যু হয়েছিল এবং বেশ কয়েকজন আহত হয়েছিলেন। নওশাদ সিদ্দিকীর দল আইএসএফ এর তরফে এই ঘটনায় এনআইএ তদন্তের দাবি করা হয়েছিল। পরবর্তী সময়ে এই তদন্তের দায়িত্বভার নেয় এনআইএ। শওকত মোল্লার বাড়ি সহ আরও 8টি জায়গায় তল্লাশি চালায় তারা। ঘটনায় সাইনুর মোল্লা নামে একজনকে গ্রেফতারও করেন তারা। সারাদিন ধরে তল্লাশি চালানোর পর শওকত মোল্লাকে ফেরার বলে ঘোষণা করে এনআইএ। 20 জুন প্রধানমন্ত্রী সভা করবেন হুগলি জেলার তারকেশ্বরে। ওই তারিখেই যে এবার থেকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে সরকার পালন করবে সে কথা আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকারের শপথে তিনি এসেছিলেন, তার 1.5 মাসের মধ্যে আবার আসছেন। এবার 2 দিনের সফরে। প্রথম দিন পশ্চিমবঙ্গ দিবস পালন, দ্বিতীয় দিন আন্তর্জাতিক যোগ দিবস পালন। 20 জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভা করবেন হুগলি জেলার তারকেশ্বরে। ওই তারিখেই যে এবার থেকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে সরকার পালন করবে সে কথা আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
অধিকারী, কারণ 1947 সালের 20 জুন তারিখেই তৎকালীন প্রাদেশিক আইনসভায় বঙ্গের বিভাজন এবং তার পশ্চিমাংশের ভারতভুক্তির প্রস্তাবের উপর ভোটাভুটি হয়েছিল, প্রস্তাব পাশও হয়েছিল। তাই ওই তারিখেই পশ্চিমবঙ্গ দিবস হিসেবে মর্যাদা দেওয়া উচিত বলেই বিজেপির অনেক দিনের দাবি নেওয়া ছিল, কিন্তু তৃণমূল সরকার সে দাবি মানেনি। পয়লা বৈশাখকে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ দিবস ঘোষণা করে দিয়েছিলেন। রাজ্যে পালাবদল হতেই সে সিদ্ধান্ত বদলে দিয়েছেন নতুন মুখ্যমন্ত্রী। 20 জুন তারিখেই পশ্চিমবঙ্গ দিবস হিসেবে ঘোষণা করেছে শুভেন্দু সরকার। সেই তারিখেই পশ্চিমবঙ্গ সভা করতে আসছেন প্রধানমন্ত্রী। পশ্চিমবঙ্গ দিবসের কর্মসূচির আয়োজন তারকেশ্বরে করার ঐতিহাসিক কারণও রয়েছে বলে বিজেপির তরফে জানানো হয়েছে। স্থানীয় বিধায়ক সন্তু পান বলেছেন, 1947 সালের 5 এপ্রিল এই তারকেশ্বরেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় প্রথমবার পশ্চিমবঙ্গ প্রতিষ্ঠার ডাক দেন। রাজবাড়ী মাঠে জনসভা করে তিনি বাঙালি হিন্দুর নিজস্ব ভূমি হিসেবে পৃথক পশ্চিমবঙ্গ গঠন এবং তার ভারতে অন্তর্ভুক্তির দাবি তুলেছিলেন। তাই পশ্চিমবঙ্গ দিবস পালন করতে প্রধানমন্ত্রী তারকেশ্বরেই আসছেন। সন্তুর কথায় এটি একটি বৃত্ত সম্পূর্ণ হওয়ার মতো ঘটনা। পশ্চিমবঙ্গ গঠন এবং তার ভারত ভক্তির স্বপ্ন সাধারণ জনতার মধ্যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় প্রথমবার চালিয়ে দিয়েছিলেন যে এই তারকেশ্বরে দাঁড়িয়েই সে স্বপ্ন সফল হয়েছিল। কিন্তু পশ্চিমবঙ্গে এতদিন শ্যামাপ্রসাদ অনুসারী সরকার গঠিত হয়নি। এই প্রথমবার এই রাজ্যে শ্যামাপ্রসাদের মতানুসারী সরকার হলো। তার 1.5 মাসের মধ্যে দেশের প্রধানমন্ত্রী তারকেশ্বরের মাটিতে আসছেন পশ্চিমবঙ্গ দিবস পালন করতে। এটা আমাদের কাছে সৌভাগ্যের বিষয়। 20 জুনের এই কর্মসূচি প্রধানমন্ত্রীর তরফ থেকে একটি ধন্যবাদ জ্ঞাপক কর্মসূচি হতে চলেছে বলে বিজেপি সূত্রের খবর। বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপি যে বিপুল জনাদেশ পেয়েছে তাকে দলের তরফ থেকে বারবার ঐতিহাসিক হিসেবে বর্ণনা করা হচ্ছে। বিজেপিকে এই ঐতিহাসিক বিজয় উপহার দেওয়ার জন্য মোদী পশ্চিমবঙ্গ দিবস পালনের মঞ্চ থেকেই পশ্চিমবঙ্গবাসীকে ধন্যবাদ জানাবেন। সে মঞ্চে পশ্চিমবঙ্গের জন্য একগুচ্ছ ঘোষণাও থাকতে পারে বলে বিজেপি সূত্রের খবর। তারপরের দিন অর্থাৎ 21 জুন আন্তর্জাতিক যোগ দিবস। সেই কর্মসূচিতে যে এবছর প্রধানমন্ত্রী কলকাতা থেকেই অংশ নেবেন তা সপ্তাহখানেক আগেই জানা গিয়েছিল। তাই 20 তারিখ তারকেশ্বরের কর্মসূচি সেরে রাতে তিনি কলকাতায় লোকভবনে থাকতে পারেন। প্রাথমিকভাবে স্থির করা হয়েছে যে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যোগ দিবসের কর্মসূচি আয়োজিত হবে, তবে স্থান সংকুলানের কথা মাথায় রেখে বিকল্প জায়গার কথাও ভাবা হচ্ছে বলে বিজেপি সূত্রের খবর। মোদী জমানায় ভারতের সবচেয়ে বড় সাফল্য বিশ্বজুড়ে সম্মান বৃদ্ধি, অন্তত বিজেপি সমর্থকদের এমনটাই দাবি। সেই দাবি অনেকাংশে যে সত্যি তার প্রমাণও রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে দেশে যান সে দেশেই সমাদৃত হন, সম্মানও পান। তাতেই বিজেপি সমর্থকরা দেশকে বিশ্বগুরু বলে দাবি করা শুরু করেছেন ইদানিং। যদিও আরএসএস এখনও ভারতকে বিশ্বগুরু বলে ভাবতে নারাজ, বরং সংঘ মনে করছে প্রস্তুতির অভাবেই ভারত বিশ্বগুরু হতে পারছে না। আরএসএস প্রধানের বক্তব্য, ভারতের সময় এসেছে। আজ যুদ্ধবিধ্বস্ত বিশ্বের সব সমস্যার সব সংকটের সমাধান ভারত করে দিতে পারে, কিন্তু প্রস্তুতির অভাবে আমরা বিশ্বগুরু হতে পারছি না। নাগপুরের সংঘ সেবকদের প্রশিক্ষণ শিবিরে মোহন ভাগবত বলেছিলেন, ভারত বিশ্বগুরু হবে, ভারতকে আমরা বিশ্বগুরু বানাবই। এটা বহুদিন ধরেই বলে আসছি, কিন্তু প্রস্তুতির অভাব আমাদের আটকে দিচ্ছে। সংঘ প্রধানের সাফ কথা, আমাদের আরও শক্তিশালী হতে হবে। এটা অস্বীকার করার কোনো উপায় নেই যে বিশ্ব সেই দেশকেই সম্মান করে যে দেশের শক্তি বেশি। মোহন ভাগবতের কথায় ভারতও সত্যি কথা বলে, কিন্তু শুধু সত্যি কথা বলাটাই যথেষ্ট নয়। সত্যি বা ঠিকটা যে সবাই গ্রহণ করবে তেমন কোনো মানে নেই। শক্তিশালী হলে তবে অন্য দেশগুলি সম্মান দেবে। আজ গোটা বিশ্ব নতুন পথের সন্ধানে, সেই পথের সন্ধান একমাত্র ভারতই দিতে পারে, কিন্তু সেটার জন্য আরও প্রস্তুতি নিতে হবে, আরও শক্তিশালী হতে হবে। এখন প্রশ্ন হলো, আরএসএস প্রধানের এই বার্তা কার উদ্দেশ্যে? যেখানে বিজেপি নেতারা দিনরাত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিশ্বগুরু বলে প্রচার করছেন, সেখানে সংঘ বলছে এখনো ভারত বিশ্বগুরু হওয়ার জন্য প্রস্তুতি হতে পারেনি। তাহলে কোথাও গিয়ে সংঘ আর বিজেপির মধ্যে দ্বিমত প্রকাশ্যে চলে আসছে না তো? দীর্ঘদিন ধরে ক্ষোভ জমলেও বহাল তবিয়তে ঘুরছিলেন স্বরূপ বিশ্বাস। তৃণমূল ক্ষমতায় থাকায় তার বিরুদ্ধে মুখ খোলার সাহসও দেখাতে পারেনি অধিকাংশই। বৃহস্পতিবার রাতে শ্লীলতাহানি ও অস্ত্র আইনে তাকে গ্রেফতার করে পুলিশ। শুক্রবার সকালে এ প্রসঙ্গে মুখ খুলেন দিলীপ। বলেন, ক্ষমতাকে কাজে লাগিয়ে কত মানুষের উপর যে অত্যাচার করেছে। টলিপাড়ার দীর্ঘদিনের ক্ষোভ বিশ্বাস ব্রাদার্সের উপর। অভিযোগ ছিল, দাদা অরূপ বিশ্বাসের ক্ষমতাকে কাজে লাগিয়ে দেদার টলিউডে একছত্র আধিপত্য স্থাপন করেছিলেন স্বরূপ। অভিনেতা অভিনেত্রী থেকে কলাকুশলী সকলেই তার অত্যাচারের শিকার। বৃহস্পতিবার রাতে অবশেষে এক মেকআপ আর্টিস্টের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে তাকে। অভিযোগকারিনী জানান, 2 বছর ধরে কোনো কাজ পাননি ওই মহিলা। কাজ চাইতে গেলে তার কাছ থেকে টাকা দাবি করা হয়। শুধু তাই নয়, টাকা না দিলে ভবিষ্যতে কাজ দেওয়া হবে না বলেও জানানো হয় বলে অভিযোগ। 2 বছর পর ফের কাজের খোঁজে ফের স্বরূপ বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করলে তাকে শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ।
কুকীর্তি এখানেই শেষ নয়। মহিলার আরও অভিযোগ, গত মার্চে ওই মহিলার বাড়িতে তাকে খুন করার উদ্দেশ্যে অস্ত্র নিয়ে চড়াও হয়েছিল স্বরূপের দলবল। ফেডারেশনের সদস্য ওই মহিলার বিস্ফোরক অভিযোগের ভিত্তিতেই বৃহস্পতিবার তৎপর হয় নিউ আলিপুর থানা। এই গ্রেফতারিতে স্বস্তি পেয়েছেন টলিউডের প্রায় সকল তারকা ও কলাকুশলীরা। অনেকেই প্রকাশ্যে মুখ খুলেছেন। শুক্রবার সকালে এই বিষয়ে কথা বলা হলে দিলীপ বলেন, লোকে এবার জানুক কত অত্যাচারী ছিল এরা। দিনের পর দিন ক্ষমতার অপব্যবহার করেছে, বছরের পর বছর মানুষ মুখ খোলার সাহস পায়নি, এখন কমপ্লেন করছে। দেশে আইন আছে, অন্যায় করলে কেউ ছাড় পাবে না। হারহিম হত্যাকাণ্ড, রাজধানীর বুকে দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকার মৃতদেহ উদ্ধার হলো তার ফ্ল্যাটের ঘর থেকে। জানা গিয়েছে, দিল্লিতে একাই থাকতেন অধ্যাপিকা দেবস্মিতা পাল। বৃহস্পতিবার সকাল থেকে একাধিকবার ফোন করেও তার সঙ্গে যোগাযোগ করা যায়নি। বাধ্য হয়ে পুলিশে খবর দেন দেবস্মিতার দিদি দেবারতী। ফ্ল্যাটের দরজা ভেঙে দেবস্মিতার দেহ উদ্ধার হয়। গোটা ঘটনায় প্রশ্ন উঠছে রাজধানীর নারী নিরাপত্তা নিয়ে। জানা গিয়েছে, পূর্ব দিল্লির বসুন্ধরা এনক্লেভে বসবাস করতেন দেবস্মিতা। দিল্লি বিশ্ববিদ্যালয়ে ইংরেজি অধ্যাপিকা ছিলেন তিনি। তার স্বামী থাকেন বেঙ্গালুরুতে। দেবস্মিতার বাবা মাও দিল্লির ওই এলাকাতেই থাকতেন। বাঙালি অধ্যাপিকা একাই থাকতেন ওই ফ্ল্যাটে। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার সকাল থেকে দেবস্মিতাকে বহুবার ফোন করেছিলেন তার দিদি, কিন্তু সাড়া মেলেনি। বাধ্য হয়ে দুপুর 2:30 নাগাদ ফ্ল্যাটে যান দেবস্মিতার দিদি দেবারতী। দরজা বাইরে থেকে বন্ধই ছিল। দরজা ভেঙে ঢুকতেই দেবারতী দেখেন পড়ে রয়েছে দেবস্মিতার রক্তাক্ত মৃতদেহ। বোনের এমন অবস্থা দেখে সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন দেবারতী। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, মাথায় কোনো ভারী জিনিস দিয়ে আঘাত করা হয়েছে। ধারালো অস্ত্রের আঘাতের চিহ্নও মিলেছে দেবস্মিতার দেহে, কিন্তু ডাকাতি হয়নি, কারণ দেবস্মিতার ঘর থেকে কোনো জিনিস চুরি হয়নি। তার কানের দুলটাও চুরি হয়নি। আপাতত গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ। প্রশ্ন উঠছে, রাজধানীর বুকে এমন পরিণতি কেন? দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকাও কেন নিরাপদ নন? আপাতত ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে দেবস্মিতার দেহ। জানা গিয়েছে, স্বামীর সঙ্গে বিচ্ছেদের প্রক্রিয়া চলছে তার। এই খুনের সঙ্গে সেই বিষয়টির যোগ রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখ্য, বছর 10 আগে জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট লাভ করেন দেবস্মিতা। দীর্ঘ 10 বছর ধরে তিনি যুক্ত ছিলেন শিক্ষকতার সঙ্গে। মাত্র 42 বছর বয়সেই থেমে গেল তার জীবন। রাজ্য জুড়ে একটি গাছ মায়ের নামে কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। প্রত্যেক বিধায়ককে তাদের নিজ নিজ এলাকায় 1000 চারাগাছ রোপণের লক্ষ্যমাত্রা স্থির করেছে নবান্ন। 5 জুন বিশ্ব পরিবেশ দিবসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে এই কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হতে চলেছে বিধাননগরের একটি হলে। 2024 সালে বিশ্ব পরিবেশ দিবসে এক পেড় মাকে নাম অর্থাৎ একটি গাছ মায়ের নামে প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার রাজ্যে সেই প্রকল্প শুরু হচ্ছে। এই কর্মসূচির আওতায় পশ্চিমবঙ্গে মোট প্রায় 1.1 কোটি চারাগাছ রোপণের লক্ষ্যমাত্রা নিয়েছে সরকার। প্রশাসনের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, বিশিষ্ট নাগরিক সহ সাধারণ মানুষকে এই উদ্যোগে সামিল হতে আহ্বান জানানো হয়েছে। জেলা ও কলকাতা পুরসভা স্তরে প্রায় 5000 করে চারাগাছ, ব্লক স্তরে 100টি করে এবং পুরসভা স্তরে 200টি করে ও বড় স্তরে 300টি করে চারাগাছ রোপণের পরিকল্পনা করা হয়েছে। এছাড়াও প্রত্যেক বিধায়ক তাদের নিজের এলাকায় 1000 করে চারাগাছ রোপণ করবেন। বিশ্ব পরিবেশ দিবসে প্রশাসনের বিভিন্ন স্তরে চারাগাছ বিতরণ ও রোপণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলা ও কলকাতা পুরসভা স্তরে প্রায় 5000 করে চারাগাছ, ব্লক স্তরে 100টি করে, পুরসভা স্তরে 200টি করে এবং বড় স্তরে 300টি করে চারাগাছ রোপণের পরিকল্পনা রয়েছে। এবছরের 5 জুন থেকে শুরু করে এই কর্মসূচি চলবে আগামী বছরের 31শে মার্চ পর্যন্ত। যৌথ সংগ্রামী মঞ্চের সঙ্গে প্রথম বৈঠকেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আশ্বাস দিয়েছিলেন, আন্দোলন সাসপেন্ডেড কর্মীদের কাজে ফেরানো হবে। কথা রাখলেন তিনি। কয়েকদিনের মধ্যেই কাজে ফিরলেন অভয়ার ন্যায় বিচার সরকারি কর্মীদের অধিকার নিয়ে সরব হয়ে সাসপেন্ডেড শুভঙ্কর বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ প্রায় 2 বছর পর পশ্চিম বর্ধমানের কাঁকসা বিডি অফিসে কাজে যোগ দিলেন তিনি। সহকর্মী এবং সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা ফুলের মালা পরিয়ে তাকে স্বাগত জানান। তার এই প্রত্যাবর্তনে মনোবল বাড়ল সরকারি কর্মীদের। এদিন শুভঙ্কর বন্দ্যোপাধ্যায় বলেন, আমি নিজের জন্য আন্দোলন করিনি, রাজ্যের কর্মচারীদের অধিকার এবং অভয়ার ন্যায় বিচারের দাবিতে পথে নেমেছিলাম। তার জন্য অনেক অত্যাচার, অপমান এবং প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে, কিন্তু অন্যায়ের সামনে মাথা নত করিনি। আজ কাজে ফিরতে পেরে ভালো লাগছে। অন্যদিকে শুভঙ্করের স্ত্রী চৈতি বন্দ্যোপাধ্যায় বলেন, এই লড়াই খুব সহজ ছিল না। পরিবার হিসেবে আমাদেরও অনেক কষ্ট সহ্য করতে হয়েছে, কিন্তু আমার বিশ্বাস ছিল সত্যের জয় হবে। আজ সেই বিশ্বাসই সত্যি হলো। যদিও চাকরিতে ফেরার আনন্দের মধ্যেও আন্দোলনের প্রসঙ্গ তুলে শুভঙ্কর স্পষ্ট করে দিয়েছেন, তার লড়াই থামবে না। তার কথায়, অন্যায়ের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করেছিলাম বলে আমাদেরকে গ্রেফতার করা হয়েছিল। নেতা যতটা দুর্নীতিগ্রস্ত, তার থেকেও দুর্নীতিগ্রস্ত সরকারি আধিকারিকরা। কিন্তু অন্যায় হলে আমরা লড়াই করেছি, লড়াই করব, কারণ আমরা কোনো রাজনৈতিক দলের কেউ নই। আমরা সরকারি কর্মচারী। কারণ সরকারি কর্মচারীদের সঙ্গে লড়াই করে কোনো সরকার টিকে থাকতে পারে না। এটাই তার জলজ্যান্ত উদাহরণ।
এই ছিল আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি দিয়া আবারও ফিরে আসবো আগামী পর্বে নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।